দর্শক, সংবাদ প্রকাশের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। আমাদের নিয়মিত আয়োজন আমার ভুবন। আজকে আমাদের এই আয়োজনে উপস্থিত আছেন পশ্চিমবঙ্গের বিশিষ্ট কথাসাহিত্যিক শেখর বসু। দাদা নমস্কার। নমস্কার। দাদা কেমন আছেন? ভালো, তোমরা কেমন আছো? আছি দাদা, চলছে। দাদা আমরা আমাদের এই আয়োজনটা আহ, যার সঙ্গে করি তার ভুবন নিয়ে আলোচনা করি। আমি আচ্ছা। এবং আমি আমার মাধ্যমে আপনার ভুবনটাকে আমাদের দর্শকের কাছে তুলে ধরতে চাই। আমরা একদম গোড়া থেকে শুরু করতে চাচ্ছি। সেটা হচ্ছে আপনি বিশিষ্ট কথা সাহিত্যিক হিসেবে সর্বজন স্বীকৃত। তো আপনার এই লেখালেখির শুরুটার যাত্রাটা কিভাবে হলো? লেখালেখি শুরু। শোনা যাচ্ছে কথা? কথা শোনা যাচ্ছে? একদম দাদা, ঠিকঠাক। আচ্ছা আচ্ছা। লেখালেখি শুরু মানে ধরো, বা লেখালেখি শুরু যেভাবে হয় আর কি, পাঠক হিসেবে হাতের কাছে যে বইপত্র পেতাম সমস্তই পড়ে ফেলতাম। গল্প, উপন্যাস এবং অন্যান্য নানা বিষয়ের বইপত্র। লেখালেখির ব্যাপারটা শুরু হলো যখন কলেজ জীবনের শেষ এবং ইউনিভার্সিটি জীবন শুরু হচ্ছে। সেই সময় খুব সিরিয়াসলি লেখার জগতে ঢুকে পড়লাম। নতুন ধরনের গল্প লিখবার চেষ্টা করতাম, এবং এটা ছয়ের দশকের কথা বলছি। ছয়ের দশকে তখন আহ, আমাদের কাছে অনেকগুলো ভালো ভালো পত্র পত্রিকা ছিল, প্রচুর পত্র পত্রিকা ছিল। লিটল ম্যাগাজিন লেখার কোনো অভাব ছিল না, এবং যে যেভাবে লিখতে চায়, আমরা নতুন ধরনের গল্প লিখবার চেষ্টা করছি। আমি চেষ্টা করছি নতুন ধরনের গল্প লিখবার, এবং সেটা প্রকাশের জন্য লিটল ম্যাগাজিনের দরজা খোলা, কোনো অসুবিধা নেই। এইভাবে আমরা কয়েকজন সমমনস্ক লেখক, যারা নতুন ভাবে গল্প লিখবার চেষ্টা করছি, কাছাকাছি এসেছিলাম। বন্ধু বন্ধু লেখক। পরে আমরা ঠিক করলাম যে এভাবে বিচ্ছিন্ন ভাবে চেষ্টা করে তো কোনো লাভ নেই, বরং একটা গল্প আন্দোলন করা যাক। কারণ যে ধরনের গল্প তখন ছাপা হচ্ছিল চারদিকে, তাতে আমরা সন্তুষ্ট হতে পারিনি। কেমন মার্কা মারা, বস্তা পচা, ঠিক টিপিক্যাল এক ধরনের একটা গল্প। আমরা তার থেকে একটা ডিপার্চার, একটা পরিত্রাণ পেতে চেয়েছিলাম, এবং সেই হিসেবে শুরু হলো আমাদের লেখালেখি। আর আমরা 1966 সালে, ধরো এই লিটল ম্যাগাজিনে সমস্ত লেখালেখি করছি তার 5-6 বছর বাদে, আমরা একটি গল্প আন্দোলন শুরু করলাম এই দশক পত্রিকাকে কেন্দ্র করে, এবং তার নাম দেওয়া হলো শাস্ত্রবিরোধী ছোট গল্পের পত্রিকা এই দশক। এখন শাস্ত্র বলতে কিন্তু এর সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই। শাস্ত্র আচ্ছা। বলতে আমরা চেয়েছিলাম যেগুলো প্রথাবদ্ধ, গতানুগতিক, বস্তা বচ্চা, মার্কা মারা যে সমস্ত গল্প আছে, আমরা তার বিরোধিতা করছি। আমরা নতুন ধরনের গল্প লিখছি। আমাদের নতুন নতুন এক্সপেরিমেন্টেশন ছিল বিষয় নিয়ে, তারপর আঙ্গিক নিয়ে, এবং নানা ধরনের ফরম্যাট, সেগুলো আমরা এনেছিলাম। কারো লেখায় হয়তো সমাপিকা ক্রিয়া কম আছে, কারো লেখা হয়তো একটি অনুচ্ছেদেই শেষ, কারো লেখার মধ্যে একটা ডিজাইন তৈরি হলো, প্যাটার্ন তৈরি হলো। কেউ হয়তো সেটা না করে খুব সূক্ষ্ম কোনো বিষয় নিয়ে, অন্তর্জগৎ নিয়ে লিখলো। অর্থাৎ গল্প নিয়ে নানা ধরনের এক্সপেরিমেন্টেশন আমাদের শুরু হয়ে গিয়েছিল। এবং প্রথম সংখ্যায় আমরা আমাদের কাভারে কতগুলো উত্তেজক স্লোগান দিয়েছিলাম। তার মধ্যে একটা মনে পড়ছে এই মুহূর্তে, গল্পে যারা কাহিনী খুঁজবে তাদের গুলি করা হবে। এই স্লোগানটার জন্য আমরা মার্ক টোয়েনের কাছে ঋণী। মার্ক টোয়েন আমার খুব প্রিয় লেখক। তার দ্য অ্যাডভেঞ্চার্স অফ হাকলবেরি ফিন, তাতে একটা নোটিশ ছাপানো হয়েছিল। তাতে লেখা ছিল যে যারা এর মধ্যে প্লট খুঁজবে তাদের গুলি করা হবে। কারণ মার্ক টোয়েন প্লট বলতে কিন্তু ইংরেজি প্লটের তো অনেক রকম অর্থ, এখানে ষড়যন্ত্র, মতলব, এই অর্থে ব্যবহার করেছিলেন। আমরা করলাম এটা গল্প কাহিনীর প্লট। সেই হিসেবে চলতে লাগলো আমাদের লেখা, এবং প্রথম দিকে আমরা অনেক শত্রু তৈরি করে ফেললাম। তার কারণ হচ্ছে আর কিছুই নয়, আমরা একটা প্রচলিত অভ্যাসের মধ্যে থাকতে ভালোবাসি। তার থেকে সরে গেলেই লোকে অসন্তুষ্ট হয়, বিরক্ত হয়, কেউ বিরোধিতা করে। তা আমরা প্রথম দিকে বেশ বিরোধিতা পেয়েছিলাম, কিন্তু কয়েক বছর আন্দোলন চালাবার পরে আমরা দেখলাম যে আমাদের লেখা, তরুণ যে সমস্ত লেখক আছে
তাদের মধ্যে অ্যাকসেপ্টেড হচ্ছে, তারাও নতুন ভাবে লিখবার চেষ্টা করছে, তারা আমাদের পত্র পত্রিকাতে লিখছে। তখন যে সমস্ত এক্সিস্টিং যে সমস্ত পত্র পত্রিকা ছিল তাতেও নতুন ধরনের গল্প লেখা লিখতে শুরু করেছে। এবং সবচেয়ে বড় ব্যাপার যে কিছু প্রবীণ লেখক তারাও কিন্তু এই সমস্ত নতুন চিন্তা ভাবনায় তারা অনুপ্রাণিত হয়ে তারাও নতুন ধরনের গল্প লিখবার চেষ্টা করছে। এটা আমাদের একটা লাভ বলতে হবে নিঃসন্দেহে। আর একটা জিনিস হচ্ছে যে আমরা কোনো প্রতিষ্ঠিত লেখকের লেখা আমাদের পত্রিকায় ছাপতাম না, কোনো বড় পত্রিকার সম্পাদক তো নয়ই, কিন্তু আমরা পত্রিকার কাছে লেখা পত্রিকা পাঠিয়ে দিতাম এবং পত্রিকার সঙ্গে আমাদের একটা সদ্ভাব ছিল, কোনো বাগ বিতণ্ডা ঝগড়াঝাটি এসব নয়। আমরা একটা নতুন ধারণায় বিশ্বাসী, নতুন চিন্তায় বিশ্বাসী, নতুন ধরনের গল্প লিখছি, আপনারা দেখুন, আপনারা পড়ুন। এবং এই করতে করতে বছর কয়েক বাদে, ধরো 66 সালে, তো 70 সালে তখন দেশ পত্রিকার কিন্তু খুব নামডাক। তখন বিশেষ করে তার সাহিত্য অংশ, ছোট গল্পের অংশ, বিমল কর সেই ছোট গল্পের অংশটা দেখতেন। তার অন্যান্য দায়িত্বও ছিল, কিন্তু ছোট গল্পের ব্যাপারটা দেখতেন। এবং তিনি নিজে ওই যে ছোট গল্প নতুন রীতি, তিনিও গল্প আন্দোলন করেছিলেন আলাদাভাবে। সুতরাং এই ধরনের আধুনিক নতুন ধরনের চেষ্টার প্রতি তার একটু ভালোবাসা ছিল, এটা ভাবা যেতে পারে। তিনি একদিন আমাদের ডাকলেন, আমরা কি লিখতে চাই, কেন লিখতে চাই এসব শুনলেন, এবং তারপর বললেন যে তোমরা দেশ পত্রিকা দেখো। সেটা 1970 সাল। তো সেটা আমাদের কাছে একটা যুদ্ধ জয়ের আনন্দ যে আমরা লিটল ম্যাগাজিনে সমস্ত সবার কিছু বিরোধিতা করে লিখছি এবং দেশ পত্রিকা আমাদের ডেকে গল্প লিখতে বলছে, এটা তো অনেক খাটি। সেই দেশ পত্রিকা আমাদের লেখা শুরু হয়। আমি আমার কথা বলছি, দেশ সেই 1970 সালে আমরা কয়েকজন লিখলাম। আপনি গল্প মনে টাঙ্গি গল্পটা প্রকাশ হয় প্রথম। হ্যাঁ ঠিক, তোমার মনে আছে দেখছি। আমার 1970 সালে প্রথম গল্প যেটা বেরিয়েছিল সেই গল্পটার নাম হচ্ছে টাঙ্গি, এবং গল্পটা যে কোনো কারণেই হোক অনেকের ভালো লেগে গিয়েছিল। খুবই জনপ্রিয় হয়েছিল। হ্যাঁ, এটা আবার একটা দিল্লির একটা হিন্দি কাগজ নতুন ধারণার গল্প বলে তারা অনুবাদ করলো এবং খুব আলোচিত হয়েছিল। যাই হোক, ওই সময় থেকে মোটামুটি দেশ আনন্দবাজার গ্রুপে আমরা নিয়মিত লেখক হয়ে গেলাম, আমাদের মধ্যে কয়েকজন। এবং সেই লেখালেখি, গল্প, উপন্যাস দেশ আনন্দবাজারে আমাদের প্রায় 4 দশক ধরে সমানে চলেছে। এবং আস্তে আস্তে লেখার জগতের সঙ্গে তো জড়িয়ে গিয়েছি মানে ধরো বিরতিহীন জড়ানো যাকে বলে। যে লেখা শুরু হয়েছিল 20-22 বছর বয়সে, যে লেখা শুরু করেছিলাম, আর তারপর তো ধরো প্রায় 5-6 দশক তো সমানে লিখে যাচ্ছি, লেখাতে কখনো কোনো বিরতি আসেনি। তবে একটা জিনিস হচ্ছে আমাদের লেখায় যে কোনো লেখকের ক্ষেত্রেই ঘটে, পর্বান্তর ঘটে। অর্থাৎ যে লেখায় আমি বিশ্বাসী ছিলাম আজ থেকে 40 বছর আগে, মূল ধর্ম আমার একই থেকে যাচ্ছে, কিন্তু তার থেকে আমার একটা পর্বান্তর ঘটছে। এবং পৃথিবীর সমস্ত লেখকের ক্ষেত্রে এটা ঘটে থাকে। কিন্তু একটা জিনিস আছে, একটা নতুন ধরনের কিছু করার, একটা নতুন কিছু লেখার প্রবণতা, এই প্রবণতা এটা তো থেকেই গেছে, এর হাত থেকে তো মুক্তি নেই। এবং এটা আমাদের এই সমস্ত লেখালেখি, গল্প বলো, উপন্যাস বলো, এটাও তো উপন্যাসও লিখছি। তারপর ধরো প্রথম দিকে আমাদের যে গল্প আন্দোলন ছিল, তা সেটা যখন আন্দোলনটা থেমে গেল একটা সময়, আসলে পৃথিবীর সমস্ত আন্দোলনই তার জন্ম আছে এবং মৃত্যু আছে। কোনো আন্দোলনই 10 কি 15 বছরের বেশি, খুব বেশি হলে চলে না, তারপর থেমে যায় একটু আন্দোলন। এই ব্যাপারে একটু বলতে চাচ্ছিলাম যে আপনাদের যে পত্রিকাটা ছিল মুখপত্র, সেটা একটা বিশেষত্ব ছিল, সেটার কোনো সম্পাদকের ছিল না, সম্পাদকের নাম যেত না, প্রকাশকের নাম যেত। এইটা একটু যদি যুক্ত করেন যে কেন, মানে এই ব্যাপারটা কেন ছিল, মানে কোনো সম্পাদক নেই, আপনারা সবাই লেখক। কারণ হচ্ছে যে আমরা প্রত্যেকেই সমমনস্ক ছিলাম এবং আমাদের এটা একটা দলীয় পত্রিকা, এবং যে সদস্য আছে তারা প্রত্যেকেই সমান গুরুত্বপূর্ণ, তার মধ্যে কোনো একজন সম্পাদকের প্রয়োজন নেই। এটাই হচ্ছে কারণ। এবং আমরা যে লেখাগুলো লিখতাম, যে লেখাগুলো ছাপা হতো, সেই লেখাগুলো নিয়ে আমরা আলোচনা করতাম আমাদের ঘরোয়া মিটিংয়ে। তারপর পরবর্তী সংখ্যায় কিভাবে কি করা যায়
তা নিয়ে আমরা সবাই মিলে আলোচনা করতাম। এটা ছিল একটা সমষ্টির উদ্যোগ, একটা গোষ্ঠীর উদ্যোগ, এবং সেই গোষ্ঠীর কোনো একজন সম্পাদককে আমরা সেই কারণে বেছে দিইনি। আচ্ছা দাদা, এই আরেকটা সম্পূরক প্রশ্ন হচ্ছে যে আপনাদের এই সাশ্রয় বিরোধী ছোট গল্প আন্দোলনকে অনেকে প্রতিষ্ঠান বিরোধী আন্দোলন হিসেবে মনে করেন। এইটা যদি আপনি একটু পরিষ্কার করে বলেন যে আপনাদের কি আসলে কি প্রতিষ্ঠান বিরোধিতার ব্যাপার কোনো ছিল, যেটা হাংরি জেনারেশনের ক্ষেত্রে আমরা দেখেছি, হাংরি না না, মুভমেন্ট? প্রতিষ্ঠান সেইভাবে না, প্রতিষ্ঠানের কোনো বিরোধিতা আমাদের মধ্যে ছিল না। আমরা প্রতিষ্ঠানের কাছে যাইনি, কিন্তু কিন্তু প্রতিষ্ঠান বিরোধিতা করছি বলে লেখা এবং প্রতিষ্ঠানকে শত্রু ভাবা তা নয়। আমাদের সমস্ত মনোযোগটা ছিল নতুন ধরনের গল্প লেখার দিকে, সম্পূর্ণ নতুন ধরনের গল্প লেখা এবং নতুন ধরনের প্রবন্ধ গল্প নিয়ে, নতুন ধরনের আলোচনা গল্প নিয়ে, নতুন ধরনের গল্প নিয়ে, এবং পরবর্তীকালে নতুন ধরনের উপন্যাস নিয়ে। যা কিছু ছিল আমাদের সাহিত্য কেন্দ্রিক। কোনো ব্যক্তি কিংবা কোনো গোষ্ঠী কিংবা কোনো কাগজের দল কিংবা কোনো রাজনৈতিক দল, তাদের কোনো বিরোধিতা, তাদের সমর্থন, এসব আমরা করতে যাইনি। আমাদের যা যা কিছু ছিল পুরোটাই ছিল পুরো মাত্রায় সাহিত্য কেন্দ্রিক, কোনো বিরোধিতা নয়। আমরা এটা কি করতে চাইছি, আমরা বিরোধী হব বলে যে লেখালেখি করছি তা নয়। আমাদের এটা ভেতরের চাপ, অর্থাৎ আমি কিভাবে লিখতে চাই, এটা এটা এক ধরনের আত্মপ্রকাশ, যাকে বলে আত্মানুসন্ধান। কেন লিখি, একটা নীরদ শ্রী চৌধুরী, বিখ্যাত নীরদ শ্রী চৌধুরীকে লেখা হয়েছিল যে আপনি কেন লেখেন। উনি একটু চটে গিয়ে বলেছিলেন, এটা তো অদ্ভুত প্রশ্ন, আপনি হ্যাঁ কি দাদা, আমি এই প্রশ্নটা করতে চেয়েছিলাম যে লেখককে সাধারণত এই প্রশ্নটা করা হয় কেন লিখি। এই প্রশ্ন যদি আমি আপনাকে মানে করি, তাহলে সেই ক্ষেত্রে আপনার উত্তর কি হবে যে কেন লেখেন? হ্যাঁ, আলোচনার ভেতরে কথায় কথায় তো এইভাবেই তো এসে যায়, একটা প্রসঙ্গ থেকে আরেকটা প্রসঙ্গ এসে যায়, সেটা খুব স্বাভাবিক। আসলে ওই তো তোমাকে বললাম যে লেখালেখি শুরু করেছিলাম তখন তো 20-22 বছরে, এবং তারপর থেকে বিরতিহীন লেখা। তারপর থেকে আমরা তো 5-6 দশক টানা লিখে গেলাম এবং কখনো ছেদ পড়েনি। তার মানে বোঝা যাচ্ছে যে এটা মোটামুটি বলা যেতে পারে যে লেখা আমার অস্তিত্বের সঙ্গে মিশে আছে, এটা এটা বলা যেতে পারে। আর একটা হচ্ছে প্রত্যেকেই একটা নিজেকে প্রকাশ করবার একটা রাস্তা খোঁজে, সব মানুষই। সেই অন্বেষণ বলো, সেই অন্বেষণ, আত্মানুসন্ধান বলো, কিংবা নিজেকে প্রকাশ করবার শ্রেষ্ঠ উপায় বলো, সেটা ছিল আমার কাছে লেখা। এবং লেখাটা সেই কারণেই লেখার সঙ্গে আমি জড়িয়ে গিয়েছি, এবং তারপর লেখাটা আমার জীবনের একটা খুব গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে, এবং বোঝা যাচ্ছে এটা আমার অস্তিত্বের সঙ্গে মিশে গেছে। নাহলে ধরো সেই অল্প বয়সে যেটা শুরু করেছিলাম প্রথম যৌবনে, আরো জীবনের শেষ প্রান্তে চলে এসেছি, লেখা তো কখনো থামিনি, লেখা কখনো ছাড়িনি, এবং লেখা লিখছি, এবং নতুন ধরনের লেখা লিখবার একটা উদ্যোগ থাকছেই সব সময়। এই যে কারণে আমি যে কথাটা তোমাকে বললাম যে নিয়তশ্রী চৌধুরী, তুমি যে প্রশ্নটা তুললে, তাকে নিয়তশ্রী চৌধুরীকে একবার জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি কেন লেখেন। ভদ্রলোক চটে গিয়ে খুব বলেছিলেন যে কেন লিখি, মানে এতে তো অদ্ভুত প্রশ্ন। আপনি কি কখনো কোনো বাক্যে প্রশ্ন করেন যে কেন শিকার ধরো? অর্থাৎ লেখাটা আমার কাছে একটা আবশ্যিক ব্যাপার। আমি যে কারণে ভাত খাই, যে কারণে খাওয়া দাওয়া করি, ঠিক সেই কারণেই আমি লেখালেখি করি। অর্থাৎ এটা ইনসেপারেবল একটা পার্ট আমার জীবনের, এটা আবশ্যিক। সুতরাং এটা এটা ধরো আমরা তো লিখে আসছি, তো এতকাল ধরে লিখে আসছি, কখনো কোনো ছেদ পড়েনি, কোনো বিরতি নেই। ছোট পত্রিকা, বড় পত্রিকা, এবং কলকাতার সমস্ত পত্রিকা, পশ্চিমবঙ্গের অধিকাংশ পত্রিকা, বাইরের পত্র পত্রিকা, তো লেখালেখি চলছেই। বইও আচ্ছা, বেরিয়ে গেল, 60-70টা বইও আপনার বেরিয়ে গেল। আপনার প্রথম উপন্যাস অন্যরকম শারদীয় আনন্দবাজারে প্রকাশ হয়েছিল। আহ, সেটা সম্ভবত 1974 সালে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো উম, দাদা, এই এই প্রসঙ্গে আমি একটু বলি যে আপনার আপনার আহ, কর্মস্থল ছিল আনন্দবাজার, এবং সেখানকার খুবই মানে জনপ্রিয় যেটা
পত্রিকা হিন্দুস্তান স্ট্যান্ডার্ড, সেখানে আপনি কর্মরত ছিলেন। তো আপনার কর্মক্ষেত্রের জায়গা থেকে বলছি যে আপনাকে একবার নীরেন্দ্রনাথ চক্রবর্তী ছোটদের জন্য গল্প লিখতে বলেন এবং 2 মাস সময় দেন। আপনি তখন বলেছিলেন আমি তো কখনো ছোটদের জন্য গল্প লিখিনি। তো এই গল্পটা আমি একটু জানতে চাচ্ছি যে ছোটদের গল্প লেখার গল্পটা কিভাবে হয়ে উঠলো? ভালো প্রশ্ন। ছোটদের লেখা আসলে ছোটবেলা থেকে কিন্তু ছোটদের লেখা দারুণ ভক্ত। এই উপেন্দ্র কিশোর, তারপর ধরো কুলদা রঞ্জন রায়, তারপর সুকুমার রায়, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার, এসব তো আমাদের মুখস্থ ছিল। আরব্য রজনী, এই সমস্ত গল্প ছোটদের লেখার। তারপর অমর ঠাকুর, তারপর গগন ঠাকুরের ভোঁদর বাহাদুর, সমস্ত রকম ছোটদের বই আমি গোগ্রাসে পড়তাম। বহু অংশ আমার মুখস্থও আছে, বলতে গেলে হয়তো বলেও ফেলবো কিছু, আবোল তাবোলের অনেক কবিতা মুখস্থ আছে, কিন্তু ছোটদের লেখা কখনো লিখিনি। এবং আমরা প্রথম থেকেই খুব সিরিয়াসলি গল্প আন্দোলনের দিকে গিয়েছি, এবং খুব যাকে বলে হার্ডকোর, একেবারে কঠিন কিছু, মানে সাহিত্য বলতে যা বোঝায় মন প্রাণ দিয়ে, সেই ধরনের লেখাপত্র শুরু করেছিলাম এবং তাই করে গিয়েছি। অবশ্য নিশ্চয়ই পাঠকের কথা ভেবে, নিজের কথা নয়। যে আমি লিখলাম কষ্ট করে, পাঠকের যদি ভালো না লাগে তাহলে লেখার দরকারটা কি, এটা বিশ্বাস করি। লেখা শেষ পর্যন্ত, গান যেমন শেষ পর্যন্ত একজন শ্রোতার, লেখাও শেষ পর্যন্ত একজন পাঠকের। এখন সব পাঠক হয়তো সহৃদয় হৃদয় সংবাদী হয় না, হয়তো ওয়েব লেংথে কোথাও তফাৎ থেকে যায়, কিন্তু শেষ পর্যন্ত পাঠকের জন্যই তো লেখা। তো সেই পাঠকের জন্যই তো লেখালেখি আমার চলছিল। তারপরে এই লেখালেখি চলছে ইতিমধ্যে। আনন্দবাজারে 1974 সালে, তখন সম্পাদক ছিলেন বিভাগীয় সম্পাদক রমাপদ চৌধুরী। তিনি একদিন আমাকে আমন্ত্রণ জানালেন এই শারদীয় আনন্দবাজারে গল্প উপন্যাস লিখবার জন্য। সেই তখন একটা বিরাট ব্যাপার। তখন দেশ, আনন্দবাজার, তখন পত্রপত্রিকার সংখ্যা খুব বেশি নয়, তোমরা জানো নিশ্চয়ই, ইতিহাসটা জানো অন্তত। যেমন এদিকে দেশ, এদিকে আনন্দবাজার, ওদিকে যুগান্তর, তার বাইরে দু একটা সিনেমার পত্রিকা ছিল, আর কিছু সাহিত্য পত্রিকা ছিল, তার সংখ্যাও খুব কম, খুব বেশি নয়। আর তখন ওই টিভির ব্যাপার নেই, ইন্টারনেট নেই। এখন তার ফলে হচ্ছে কি, পাঠকদের সমস্ত কনসেন্ট্রেশন পুজো সংখ্যার উপর পড়তো খুব বেশি করে। পুজো সংখ্যায় বাজার করতে গেল এবং একটা পুজোর সংখ্যা কিনে নিয়ে এলো, অধিকাংশ পরিবার তাই করতো। তা সেই সময়, সেই ক্ষেত্রে, এবং তখন আনন্দবাজার দেশে যারা লিখছেন প্রত্যেকে স্টল ওয়ার্ড, বড় বড় লেখক, এবং তখন ঠিক করা হলো একজন করে নতুন লেখককে ইন্ট্রোডিউস করা হবে। এবং সেই খাতেই 1974 সালে আমাকে রমাপদ চৌধুরী ডাকলেন, আমি লিখলাম। কিন্তু তার আগে আমি একটা উপন্যাস লিখেছি। তার আগে, তার 2-4 বছর আগে, 2-3 বছর আগে একটা উপন্যাস লিখেছিলাম। সেই উপন্যাসটা একটা ছোট পত্রিকায় বার হয়েছিল। সেই উপন্যাসটার নাম ছিল সিঁড়ি। পরে সেটাকে এডিট অনেক পরে করেছি, পরবর্তীকালে নামও পাল্টেছি। ফিরে এলাম, এবং দিল্লির একটি প্রকাশনা সংস্থা থেকে সেই উপন্যাসটি বেরিয়েছিল। কিন্তু সেটা কিন্তু আমার আনন্দবাজার উপন্যাস বার হওয়ার পরে, যদিও সেটা প্রথম উপন্যাস, কিন্তু আমার ছাপার হিসেবে দেখতে গেলে আনন্দবাজারে যে উপন্যাসটি লিখেছিলাম অন্যরকম, সেটা আনন্দ পাবলিশার্স বই হিসেবে বার করে, এবং সেটাই আমার প্রথম উপন্যাস। যাই হোক, এই তো একটা হচ্ছে বড়দের জগৎ নিয়ে মেতে আছি এই সময়। আর তখন আনন্দবাজারে কাজ করি। আনন্দবাজারে আমি প্রথমে দৈনিক আনন্দবাজারে ছিলাম সহ সম্পাদক। তারপর ওখান থেকে আমাকে ট্রান্সফার করা হয় ইংরেজি দৈনিক হিন্দুস্তান স্ট্যান্ডার্ডে, পর বিজনেস স্ট্যান্ডার্ডও এসেছিলাম। 12 বছর ওই ইংরেজি দৈনিকে আমি কাজ করেছি। তা ওই একই বিল্ডিং এ সমস্ত পত্র পত্রিকার অফিস, দেশ, আনন্দমেলা, আনন্দলোক, পরবর্তীকালে সানন্দা, সব একই বিল্ডিং এ। তা একদিন নীরেন্দ্রনাথ চক্রবর্তীর সঙ্গে হঠাৎ দেখা হয়ে গেল। উনি ডেকে বললেন যে শোনো, তোমার খোঁজই করছিলাম, তুমি একটা আনন্দ মেলার জন্য একটা ছোটদের গল্প লেখো। তো আমি তো কাঁচুমাচু হয়ে বললাম, আমি তো ছোটদের জন্য কখনো লিখিনি।
উনি ধমক মেরে বললেন, লেখনি, তাতে কি হয়েছে, লেখো, তুমি আমাকে 1 মাসের মধ্যে লেখাটা দেবে। যাই হোক, সেই আমার চেষ্টা শুরু হলো। 1 মাস নয়, 2 মাসের মাথায় একটি ছোটদের গল্প লিখলাম, এবং সেটা হচ্ছে, ভাগ্যিস ইনু ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছো। সেটা 1975 সালে। 1975 সালে আমার প্রথম গল্প আনন্দ মেলাতে, এবং তারপরে সাধারণ সংখ্যায় আরো দুটো তিনটে লেখা লিখেছি, পরের পুজোর সংখ্যায় গল্প লিখেছি। তারপর আমন্ত্রণ পেলাম 77 সালে আনন্দমেলাতে উপন্যাস লেখার। সোনার বিস্কুট বলে একটু উপন্যাস লিখলাম, এবং সেটাও খুব আলোচিত হয়েছিল। তা এইভাবে আস্তে আস্তে ছোটদের লেখার সঙ্গে জুড়ে গেলাম। আনন্দ মেলাতে লিখলাম, তারপর বলেন অন্যান্য। ছোটদের লেখার ক্ষেত্রে যে ছোটদের লেখা কয়েক ঝলক মুক্ত বাতাস নিয়ে আসে, এই ব্যাপারটা একটু যদি বলেন, সেই মুক্ত বাতাসটা কি? এটা বড়দের লেখার মধ্যে তো নানান রকম প্যাচ পয়জার থাকে, তো নানান রকম যুক্তি তর্ক, মনোমালিন্য, মতমালিন্য, মনান্তর, মতান্তর, অনেক কিছু, চক্রান্ত, ষড়যন্ত্র, বিশ্বাসভঙ্গ, এ সমস্ত অনেক কিছু থাকে বড়দের লেখার মধ্যে। ছোটদের লেখায় তো তা নেই। ছোটদের লেখা হচ্ছে একটা কল্পনার জগৎ, প্রধানত কল্পনার জগৎ, ভালো লাগার জগৎ, নানা রকম বিচ্ছুপনা, দস্যিপনা করবার জগৎ, উদ্ভট কাণ্ড কারখানা করবার জগৎ। তার ফলে হচ্ছে কি, এই ছোটদের জগৎটা, এবং সেখানে কোনো বাস্তবতার তোয়াক্কা করে না কেউ। একটা ঘোড়া দিব্যি আকাশে উড়ে যেতে পারে, ওরা আপত্তি করবে না, ছোটরা আপত্তি করবে না। পক্ষীরাজ সত্যি বলে মেনে নেবে। এখন এই ছোটদের লেখা নিঃসন্দেহে একটা মুক্ত বাতাস নিয়ে আসে, কারণ কোনো সমস্যা নেই, সংকট নেই। যা কিছু আছে, ভালো লাগা, মন্দ লাগা, দুষ্টুমি, একটু বিচ্ছুপনা করা, কিংবা একটু ভালো হওয়ার চেষ্টা করা, আবার একটু অন্যরকম কিছু করা, কল্পনার জগতে ভেসে বেড়ানো, এই যে ছোটদের লেখা, এই ছোটদের জগতের একটা মস্ত বড় টান আছে। যেমন ধরো, আমি তোমাকে বলছি যে পথের পাঁচালী তো একটা খুব সিরিয়াস উপন্যাস বিভূতিভূষণ লিখেছেন। তার মধ্যে দুটি অসাধারণ ছোটদের চরিত্র আছে, অপু আর দুর্গা। অপু দুর্গা। এটা ধরো, এটা একটা অন্য ডাইমেনশন এনে দিয়েছে। তার সেই একদম বিস্ময়, তার সেই ভালো লাগা, তার সেই চমৎকৃত হওয়া, তার সেই মিষ্টিওয়ালার পেছনে দৌড়ানো, কিংবা তার সেই যাত্রা শুনতে যাওয়া, এই যে ব্যাপার, এই যে একটা জগৎ, এবং এই জগৎটা তো নিশ্চয়ই একটা মুক্ত হাওয়া এনে দেয় সব লেখার ক্ষেত্রে। আমি তোকে এই প্রসঙ্গে একটা ঘটনা বলি, যে কয়েকদিন আগে একটা স্টাডি রিপোর্ট পড়ছিলাম, যে এখন আমেরিকায়, বিশেষ করে আমেরিকাতে, ইউরোপেও কোনো কোনো দেশে মধ্যবয়স্ক কিছু লোক, তারা ওই টিউব স্টেশনে ছোটদের বইপত্র পড়ে, কমিক্স পড়ে, তারপর ছোটদের ট্রেজার আইল্যান্ড, কিংবা ধরো হাইডি, কিংবা 20,000 লিগস আন্ডার দ্য সি, এই যে ক্লাসিক্স, এই ধরো নানা ধরনের ক্লাসিক্স গুলো পড়ে, তার সামারাইজড এডিশন পড়ে। এবং এটা নিয়ে একজন প্রকাশ্য একটা গবেষণা করেছিলেন, যে এটা অদ্ভুত ব্যাপার তো, এই সমস্ত মিডল এজেড লোক, তারা প্রত্যেকেই, অধিকাংশই আইটিতে কাজ করে, কর্মব্যস্ত মানুষ, তারা তাদের অবসর সময় ছোটদের বই কেন পড়ে। তার যে রিসার্চ স্টাডি যেটা হয়েছিল, তার থেকে যেটা উঠে এসেছিল, সেটা খুব চমৎকৃত হওয়ার মতো কথা। অর্থাৎ তারা বলছে যে আমরা সবসময় একটা চাপের মধ্যে থাকি। এখনকার কাজ হচ্ছে 16 ঘন্টা 18 ঘন্টার কাজ, এটা অদ্ভুত চাপ সব সময়। যে অ্যাসাইনমেন্ট আমাকে দেওয়া হলো সেটা কমপ্লিট করতে পারলাম কিনা, কিংবা যে কোটা আমার কমপ্লিট করবার কথা সেটা হবে কিনা, কিংবা আমার যে কাজটা আমি করে ফেলেছি সেটা আমি তার জন্য ফায়ার্ড হব কিনা, এই যে দুশ্চিন্তা, এই দুশ্চিন্তার জগৎ থেকে আমরা মুক্তি পাওয়ার জন্য ছোটদের বই পড়ি। সুতরাং এটা অনায়াসেই বলা যেতে পারে যে ছোটদের লেখা একটা মুক্ত বাতাস এনে দেয়, মুক্ত জগৎ তৈরি করে, এবং সেটা আমাদের প্রত্যেকেরই ভালো লাগে। একদম দাদা, এই প্রসঙ্গে মানে চলেই আসে, আপনি কিছুক্ষণ আগে বলছিলেন ক্লাসিকের কথা। আপনি বেশ কিছু কিশোর ক্লাসিক অনুবাদ করেছেন। আপনার একটা অনুবাদের বিশাল কাজ আছে, আমরা সেই অনুবাদের প্রসঙ্গে জানতে চাই। মানে কিভাবে সেই অনুবাদক মানে
করার যে অনুপ্রেরণাটা সেটা একটু আমাদের সঙ্গে শেয়ার করবেন। ধরো আমাদের এখানে বাংলায় অনুবাদ, বিদেশি ভাষার অনুবাদ 200 বছর আগে হয়েছিল। সেটা করেছিল মিশনারি খ্রিস্টান যারা ছিলেন, তাদের মধ্যে এই রবিনসন ক্রুসো, রবিন হুড, এই ধরনের কিছু অনুবাদ তারা করেছিলেন, এবং সেগুলো বুঝতে পারছি 200 বছর আগের বাংলা কি হবে। তবে 150 বছর আগে এই মধুসূদন মুখোপাধ্যায় বলে একজন ছিলেন, তিনি অনেক হান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসন, তার ওই লিটল মারমেড, তার অনুবাদ করেছিলেন, কিন্তু সেও তো 150 বছর আগে। পরবর্তীকালে অনেকে করেছেন, কিন্তু ভাষার একটা ব্যাপার হচ্ছে যে ভাষা ক্রমশ পাল্টে যায়। আজ থেকে 150 বছর আগে, 200 বছর আগে যে ভাষা ছিল, 150 বছর আগে সেই ভাষা অনেকটা পাল্টে গেছে, 100 বছর আগে অনেক পাল্টে গেছে। ভাষা ক্রমাগত পাল্টায়, কতগুলো ভাষা, কতগুলো শব্দ অবসলিট হয়ে যাচ্ছে, কিছু নতুন শব্দ আসছে, নতুন বাকরীতি, নতুন ভাষারীতি। এই সমস্ত দেখে দেখে আমার মনে হয়েছিল যে এই যে ক্লাসিক একটা সময় পর্যন্ত আমাদের বেশ ভালোই ছিল, খুবই ভালো ছিল, কিন্তু এখন এই ধরনের একটা ক্লাসিক আজকের ভাষাতে যদি একটু সামারাইজড কিংবা হাইলি সামারাইজড কিছু ট্রান্সলেশন করতে পারি, তার দুটো উদ্দেশ্য তখন আমার মনে হয়েছিল। সে অনেকদিন আগের কথা, তা প্রায় কত, তখন আমার 40-45 বছর বয়স হবে, বছর 40 হবে, হবে 40-45। ভেবেছিলাম যারা ছোটরা আছে, যারা তাদের কিছু ভালো বই উপহার দেওয়া আর কি, অর্থাৎ সামারাইজড এডিশন, খুব বিখ্যাত ক্লাসিক যেগুলো, যেগুলো ধরো সারা গোটা পৃথিবী মাথায় করে রেখেছে, সেগুলো যদি কিছু সামারাইজড কিছু ট্রান্সলেশন আমি করি। পুরনো ট্রান্সলেশন তো আছেই, কিন্তু সেখানে কতগুলো অসুবিধা আছে। তবে সেই সাধু ভাষার প্রয়োগ, তারপর ধরো এমন কিছু কিছু শব্দ আছে যে শব্দগুলো আজকাল আর ব্যবহার করা হয় না, কিন্তু অনুবাদ হিসেবে খুব ভালো। কিন্তু তবু মনে হলো যে নতুন কিছু অনুবাদ করার দরকার। সেই হিসেবে এটাই আমার প্রধান উদ্দেশ্য ছিল, যে বাঙালি পাঠক, কিশোর যারা, কিশোর কিশোরী, তাদের হাতে কিছু ক্লাসিক তুলে দেবো, তারা পড়ুক, এবং তারা পড়লে অবশ্যই উৎসাহী হবে, এবং ভবিষ্যতে তারা একটু বড় হয়ে তারা মূল গ্রন্থ পড়বে, পাঠ করবার চেষ্টা করবে অন্তত। এই উদ্দেশ্য থেকে আমার করা। তা সেই হিসেবে আমি অনেকগুলো উপভোগ করলাম, যেমন ধরো ডন কুইক্সোট, সার্ভান্তিসের ডন কুইক্সোট করলাম, ড্যানিয়েল ডিফো তার রবিনসন ক্রুসো করলাম, তারপর জুলে ভার্ন 20,000 লিগস আন্ডার দ্য সি, তারপর জোহানা স্প্রাই তার হাইডি, তারপর সুইফটের গালিভার স্টাবল, যেগুলো খুব বিখ্যাত সমস্ত আর কি। তারপর এদিকে কোনাল ডয়েল, কিংবা স্টো যে আঙ্কেল টমস কেবিল লিখেছিলেন সেটা, এই ধরনের কিছু কিছু বই যেগুলো খুব বিখ্যাত বই, ট্রেজার আইল্যান্ড, রবার্ট লুইস ভারতী স্টিভেন। ক্লাসিক হিসেবে এই বইটা বের হয়। হ্যাঁ হ্যাঁ, এই সমস্ত অনুবাদগুলো আমি করলাম, এবং হাইলি সামারাইজড এডিশন। সে বইটা এখনো চলছে, অনেকগুলো এডিশন খুবই হয়েছে। জনপ্রিয় কিশোরদের কাছেও এবং বড়দের কাছেও। এটা ব্যাপার হচ্ছে কি, এবং তারপরে আমি কিছু ফিডব্যাকও পেয়েছি যারা তখন কিশোর ছিল, এখন মধ্যবয়স্ক, তারা বলে যে হ্যাঁ এই বইটা আমাদের ইন্সপায়ার করেছে পরে অরিজিনাল বইটা পড়বার ক্ষেত্রে। আর একটা জিনিস হচ্ছে যে ভাষা, একটা কথা আছে ইংরেজিতে, ইতালীয়তে একটা কথা আছে যে অনুবাদক মাত্রই বিশ্বাসঘাতক। আচ্ছা, তার কারণ হচ্ছে কথাটার মধ্যে কথাটা সত্যি আছে, অর্থাৎ মূল থেকে যখন অনুবাদ করছি, যতই নির্ভরযোগ্য হোক না কেন, একটু হয়তো সরে আসে। সুতরাং গ্রিকরা বলছিল যে আমাদের অনুবাদের দরকার নেই, রোমানরা বলেছিল যে আমরা গ্রিক শিখে নিয়ে গ্রিক পড়বো। এখন সেভাবে করতে গেলে আমরা কটা ভাষা শিখতে পারি? একটা, দুটো, তিনটে, খুব বেশি হলে তার বেশি তো পারি না। পৃথিবীতে অনেকগুলো ভাষা আছে, মূল্যবান ভাষা, যেখানে অনেক ক্লাসিক আছে। সুতরাং অনুবাদের দ্বারস্থ আমাদের হতেই হবে, এবং যতখানি সম্ভব নির্ভরযোগ্য ট্রান্সলেশন হওয়া বাঞ্ছনীয়। আমি 12টি কিশোর ক্লাসিক করেছিলাম, এবং তার একটা কতগুলো কোন পরিপ্রেক্ষিতে এই উপন্যাসটি লেখা হয়েছিল, সেই পরিপ্রেক্ষিত এবং লেখকের পরিচিতিও
এক জায়গায় লেখার শেষে দিয়েছিলাম। আচ্ছা দাদা, এখানে আরেকটা যদি বলি যে আমাদের বাংলা সাহিত্যেও কিন্তু এরকম অসাধারণ কিছু কাজ আছে, কাজ করে গেছে, যে যেটার আম যেটার অনুসন্ধান সেই অর্থে বা যেটার প্রচার সেই অর্থে বিশ্ব পাঠকের কাছে যায়নি। আমি যদি কয়েকটা নাম যদি এই ক্ষেত্রেও তুলে ধরতে চাই, বিভূতিভূষণ মুখোপাধ্যায়, বন্দ্যোপাধ্যায়, এবং তারপরে তারাপদ বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, বুদ্ধদেব বসু, এরকম অনেক নাম আছে। এইভাবে শুরু করে আপনাদের সময় থেকে শুরু করে এই সময়েরও কয়েকজন তরুণ লেখক, তারাও ভালো কিছু কাজ করছে। তাদের লেখাটা সেই অর্থে পৌঁছাচ্ছে না বিশ্ব পাঠকের কাছে। এই যে প্রতিবন্ধকতাটা, অনুবাদের না হওয়ার প্রতিবন্ধকতাটা আমরা একসময় দেখেছিলাম। রাদুগা প্রকাশনী বা প্রগতি প্রকাশনী সোভিয়েত ইউনিয়নের সময় বাংলায় অনুবাদ করেছে, আবার বাংলাটাকে রাসায়ন অনুবাদ হয়েছে, এই যে সম্মিলন হয়েছে। তা আপনি এখন আপনার কাছে কি মনে হয় যে এই প্রতিবন্ধকতাটা কাটানোর কিভাবে উপায়? এটা একটা খুব ভালো পয়েন্ট। যেমন ধরো তুমি রাদুগা, প্রগতি, তখন রুশ দেশে এরা এরা অনুবাদ করেছিলেন রুশে গিয়ে। তার মধ্যে তাদের নেতৃত্ব দিয়েছিলেন খুব সম্ভবত ননী ভৌমিক। ননী আর তার ভৌমিক, অরুণ সোম, ওনারা ছিলেন। অরুণ সোম ছিলেন, এবং আরো কেউ কেউ ছিলেন, এবং বাংলাদেশেরও কেউ কেউ ছিলেন। হ্যাঁ, দ্বিজেন শর্মা, হায়াত মাহমুদ, ওনারা ছিলেন। তা এরা ছিলেন, এরা এরা এদের অনুবাদগুলো খুব ভালো হয়েছে, অত্যন্ত ভালো অনুবাদ। তার একটা কারণ হচ্ছে যারা মস্কোতে গিয়ে বসে করেছেন, এবং যারা ওখানকার এক্সপার্ট, যারা ভাষাবিদ, যারা সাহিত্যিক, তাদের কাছে তাদের সঙ্গে পরামর্শ করে অনুবাদ করতে পেরেছেন। কোথাও হয়তো ঠেকে গেল, কিংবা হয়তো একটা লোকাল একটা টার্ম, তার উপযুক্ত ব্যাখ্যা দেওয়া দরকার নোট হিসেবে, সেগুলো তাদের হেল্প করেছেন। তার ফলে ওই অনুবাদগুলো অত্যন্ত ভালো অনুবাদ হয়েছে। আর তখন ছিল সোভিয়েত রাশিয়া। সোভিয়েত রাশিয়া ভেঙে যাওয়ার পর, এবং বইগুলো এখানে যে আসতো না, তোমরা পেয়েছো কিনা একটু আমরা জানি না, আমরা পেয়েছিলাম আমরা অত্যন্ত পেয়েছি। সস্তা, দারুণ ভালো ভালো বই। সমস্ত সমস্ত এদিকে দস্তয়েভস্কি, এদিকে টলস্টয়, এদিকে চেকভ, এবং ছোটদের অনেক লেখা, ভালো ভালো ছবি, এবং একটা থ্রো অ্যাওয়ে প্রাইস যাকে বলে, নামমাত্র। তখন একটা এড দেওয়া হতো, গ্র্যান্ট দেওয়া হতো, এবং অনুবাদগুলো যেমন মূল্যবান ছিল, এবং প্রোডাকশন গুলো ঠিক আরো বেশি মূল্যবান ছিল আর কি বলা যেতে পারে। আর দাম তো বলাই যায় না, প্রত্যেকের ক্রয় ক্ষমতার মধ্যে বিশ্বাস করা যায় না। মানে একটা ওই রকম মোটা বই, ওই রকম কোয়ালিটি অফ পেপার, ওই রকম ভালো প্রিন্টিং, ওই অত ভালো ছবি, ও নামমাত্র দাম। তারপরে এই সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরে ওটাও বন্ধ হয়ে গেল। আর তুমি যেটা বলছিলে যে আমাদের এখানকার থেকে কিছু বাংলা, হ্যাঁ বাংলা ট্রান্সলেশন তো হয়েছে, কিছু কিছু হয়েছে, হয়তো খুব বেশি হয়নি, তাহলে অনেকেরই হয়েছে। মানিক বন্দ্যোপাধ্যায় হয়েছে, মহাশ্বেতা দেবী হয়েছে, আরো অনেকের হয়েছে। তা অনুবাদ, এদিকে তারাশঙ্করের অনুবাদ হয়েছে, অনুবাদ হয়েছে, আরো অনেকের অনুবাদ হয়েছে। এবং একটা জিনিস হচ্ছে কি, আগে যেটা তোমাকে বলছি, যে এখন ভারতীয়দের মধ্যে অনেকে সরাসরি ইংরেজি ভাষায় লিখছেন, এবং তারা কিন্তু জনপ্রিয়তাও পেয়েছেন, বিক্রিও হচ্ছে, এবং তারা অ্যাক্লেমড হয়েছেন লেখক হিসেবে, ইংরেজি ভাষার লেখক। কিন্তু হ্যাঁ, এই অমিতাভ ব্যাপার, ঘোষ নামটা শোনা যায়। কে? অমিতাভ ঘোষ, হ্যাঁ হ্যাঁ, অমিতাভ এই ঘোষ। নামটা খুব বেশি শোনা হ্যাঁ, যায়। শ্যাডো লাইন্স, এবং ওর কিছু কিছু বাংলাতেও কিছু অনুবাদ হচ্ছে, ইংরেজি থেকে হ্যাঁ, বাংলায় কিছু হচ্ছে। ভাটির টানে বলে একটা বই। আমি তোমাকে বলি যে অনেক কাল আগে, বহুকাল আগে, তখন সবে লাইমলাইটে এসছে অমিতাভ ঘোষ, তখন আনন্দবাজারে কিছু কাভার স্টোরিতে কিছু কিছু ভালো বইয়ের ট্রান্সলেশন হতো, এক্সাক্ট সেরকম এক্সাক্ট। আমি কিছু বেশ কিছু মানে হয়তো চার পাঁচটা, ছটা কি সাতটা সংখ্যা কত বার হলো, আমি সেরকম কিছু অনুবাদ, সেগুলো কোনো বইতে নেই, অনুবাদ করেছি। তার মধ্যে রবিশঙ্করের অনুবাদ করেছি, রবিশঙ্করের যে অটোবায়োগ্রাফি, অটোবায়োগ্রাফি মানে বায়োগ্রাফি তোমার, সেটা বাংলায় অনুবাদ। অমিতাভ ঘোষের বইও একটা ছিল,
কমলা দেবী চট্টোপাধ্যায় তার ছিল, ফার্নান্ডেজ তার কিছু বই ছিল। যাই হোক, এগুলো তো খবরের কাগজের ব্যাপার, এগুলো তো কিছু অনুবাদ হলো তারপর দেখা হলো না, কিন্তু তো বই হিসেবে যদি করা যায়। কিন্তু এখন ওই সরাসরি ভারতীয় লেখকরা কিন্তু ইংরেজি ভাষায় সরাসরি লিখছে। এটা কিন্তু খুব বেশি দিন হয়নি। ধরো ষাটের দশকে এই যে বিখ্যাত লেখক, তিনি লিখতেন, তিনি এখনো অ্যাক্লেমড লেখক, তিনি লিখতেন, পত্র পত্রিকা লিখতেন, কিন্তু তার প্রকাশক পেতেন না ইংরেজি বই বার করবার। কিন্তু এখন ইংরেজি বই, ভারতীয়দের ইংরেজি বই বার করবার অনেক প্রকাশক আছে এবং অনেকে বার করছেন। তার ফলে এখন কিন্তু একটা ওপেন হয়ে গেছে। অর্থাৎ একজন বাঙালি লেখক কিংবা একজন ভারতীয় লেখক, তিনি সরাসরি ইংরেজিতে লিখছেন। নিয়তশ্রী চৌধুরী তো অল্প তো ইংরেজিতে লিখেছেন। উনি যখন একবারে কেউ নন, মানে নোবডি নোজ হিম, তখন দি অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান লিখেছেন। ঘটনাও তাই, কেউ তবে ওকে চিনত না। তারপর তো তার সমস্ত বই তো সরাসরি ইংরেজিতে লেখা এবং সেগুলো অ্যাক্লেমড, খুব গৃহীত হয়েছে না। সুতরাং এই ব্যাপারটা তুমি যেটা বলছো, এই ধরনের একটা এক্সচেঞ্জ প্রোগ্রাম যদি হয় তাহলে খুব ভালো। বাংলা থেকে ইংরেজি, তার কিংবা অন্যান্য বিদেশি ভাষা থেকে তো বাংলা হয়, বিদেশি ভাষা থেকে বাংলায় প্রচুর অনুবাদ, ভালো ভালো অনুবাদ হয়েছে। আর যে তুমি রাজুগার কথা বললে, প্রগতির কথা বললে, রুশ বইয়ের, আর বাংলা থেকেও হচ্ছে বেশ কিছু অনুবাদ, সরাসরি ইংরেজিতে হচ্ছে। সুতরাং এরকম একটা এক্সচেঞ্জ প্রোগ্রাম যদি কেউ উদ্যোগ নিয়ে করে, আমার মনে হয় ভালোই হবে, খুব ভালো হবে। দাদা, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ দিকে চলে এসেছি। তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার ব্যস্ততম সময়ের মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা বিদায় নিতে চাই। আপনি শেষ যদি আপনার পাঠকের উদ্দেশ্যে কিছু বলতে চান। পাঠকদের উদ্দেশ্যে, তোমরা যে অনুষ্ঠানগুলো করছো এগুলো তো খুব ভালো অনুষ্ঠান। এই ধরনের এতে এক ধরনের অ্যাওয়ারনেস, সচেতনতা তৈরি হয়। যারা শুনছেন কিংবা যারা এইভাবে ভাবছেনও, হয়তো সরাসরি তোমাদের সঙ্গে এখনো আসেননি, হয়তো ভবিষ্যতে আসবেন, সুতরাং এটা খুব ভালো। আর যারা লেখালেখি করে, আমি তো নিজে একজন লেখক, সারা জীবন লিখেছি, কি লিখেছি জানি না, সে তার বিচার করবেন সমালোচকরা, পাঠকরা। কিন্তু একটা কথা বলতে পারি, যে সমস্ত লেখক নতুন যারা লিখছেন, তাদের একটা কথা বলবো, যে লেখার ব্যাপারে তাদের লেখার দিকেই বেশি নজর দিতে হবে। মানে পত্রিকা ছাপা হওয়ার দিকে নজর না দিয়ে, এর একটা কারণ আছে, যে বঙ্কিমচন্দ্রের একটা উপন্যাস আছে, কিছু নবীন লেখকদের সঙ্গে সম্পর্কে জন্য কিছু পরামর্শ দিয়েছিলেন, খুব ভালো পরামর্শগুলো, আজও মূল্যবান। তার মধ্যে একটা ছিল যে এক লম্ফে লেখক হওয়ার চেষ্টা করো না। রাতারাতি কিছু হয় না, তোমাকে অ্যাচিভ করতে হবে। এবং একজন সেতারিস্ট, সে হয়তো 16 ঘন্টা প্র্যাকটিস করতে পারে, একজন খেলোয়াড় সে হয়তো 10 ঘন্টা প্র্যাকটিস করলো, তবলচি সে হয়তো 14 ঘন্টা প্র্যাকটিস করলো। কিন্তু লেখকের প্র্যাকটিস করবার একমাত্র জায়গা হচ্ছে ভালো ভালো বই পড়া। অর্থাৎ যারা লিখতে চান, লেখার জগতে যারা আসতে চান, তাদের কিন্তু ভালো ভালো বই পড়তে হবে। এবং বিশেষ করে তাদের পড়তে হবে ক্লাসিক গুলো, এবং যা হাতের কাছে আসে একটু পড়তেই হবে মনোযোগ দিয়ে। একটা চরিত্র কিভাবে বিল্ড আপ করছে, একটা সিচুয়েশন কিভাবে বিল্ড আপ করছে, একজন লেখক কোথায় থামছেন, একজন লেখক কোথেকে শুরু করছেন, এই জিনিসগুলো জানতে হবে, বুঝতে হবে, এবং এর জন্য সময় দিতে হবে। আমি তোমাকে একটা ঘটনার কথা বলি, যে তার একটা বিখ্যাত বই আছে, দি সামিং আপ বলে, অটোবায়োগ্রাফিক্যাল লেখা, আত্মজীবনীমূলক লেখা। এই কিছু ইংরেজি লেখক তার কাছে এসেছিল, তরুণ লেখক, যে আপনি তো একজন বিখ্যাত লেখক, আমাদের কিছু উপদেশ দিন, আমরা কিভাবে লিখবো। উনি বলেছিল, তোমরা এক কাজ করো, তোমরা খুব ভালো করে শেক্সপিয়ার পড়ো। বলে, শেক্সপিয়ার ও তো আমরা তো প্রাইমারি লেভেলে পড়ে ফেলেছি। তোমরা খুব ভালো করে জোনাথন সুইফট পড়ো, ভাষা খুব ভালো। বলে, ও তো আমরা কিন্ডারগার্টেন লেভেলে পড়ে ফেলেছি।
এখন ব্যাপার হচ্ছে, খুব মজা করে বলেছেন যে এইগুলো হচ্ছে কিন্তু এই অল্প বয়সে পড়ে ফেললাম, অল্প বয়সে রবীন্দ্রনাথ পড়লাম, অল্প বয়সে বঙ্কিম পড়লাম, অল্প বয়সে মধুসূদন পড়লাম, সেটাও, সেই পড়াটা কিন্তু সব পড়া নয়। যে কোনো ভালো লেখা, রবীন্দ্রনাথ কি যে কোনো বড় লেখক, পড়তে গেলে তাকে বারবার পড়তে হবে, খুব মনোযোগের সঙ্গে পড়তে হবে, এবং অল্প বয়সে পড়া আর বেশি বয়সে পড়ার মধ্যে তফাৎ আছে অনেক। আর ক্লাসিকের একটা মজা হচ্ছে যে যতবার পড়া যায় ততবার নতুন একটা মাত্রা পেয়ে যায় একজন পাঠক। সুতরাং তরুণ লেখকদের সম্পর্কে যদি কিছু বলতে হয়, তাহলে বলবো যে আপনারা যত পারেন ভালো ভালো বই পড়ুন, ভালো মন্দ বিচার অত করতে হবে না, ভালো মন্দ যা পাবেন পড়বেন, এবং ক্লাসিক পড়ুন, ক্লাসিক পড়ুন এবং ভালো লেখা আগে চিনুন, বুঝুন। এখন ফেসবুক হয়ে গেছে, চটপট লেখা যায়, এটা লিখে দিলেই হয়ে গেল। কিন্তু প্রিন্টিং ওয়ার্ল্ড একটু হয়তো রেস্ট্রিকশন আছে, সুতরাং যে লেখককে তৈরি হতে হবে, এই পাঠককেও তৈরি হতে হবে। ঠিক আছে, এই থাক নাকি? একদম দাদা, খুব ভালো লাগলো আপনার সঙ্গে আলাপ করে। আহ, আমরা অনুষ্ঠান এইখানেই শেষ করছি। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন, আমার ভুবন। সংবাদ প্রকাশের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।